গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটি আমরা পড়ছিলাম, তাই তো? তো সেই গল্পের বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম। তো কি দেখি না, যে গণেশ, যে কিনা সেই বিজ্ঞান প্রযুক্তির যুগে যে ব্যতিক্রম মানুষ, যে কিনা পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছে। হুম। তো দেখি আমরা গল্পে যে তার একজন ছাত্র, সে তার সঙ্গে দেখা করতে আসে। হ্যাঁ, যে গণেশ যে কবিতা লেখে কাগজে এবং ভাসিয়ে দেয়, সেই জন্য সেই কৌতূহল নিয়ে তার ছাত্র তার কাছে এসে জিজ্ঞেস করে যে এটা কোনো নতুন গবেষণা কিনা। হুম। তো তার উত্তরে গণেশ জানায় যে সে পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি বা সে গবেষণা করছে না, গবেষণা টবেষণা তিনি ভুলে গেছেন, বা সে ভুলে গেছে, পৃথিবীটাকে কেবল বাঁচানোর চেষ্টা করছে। হুম। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো চলো বাকিটা পড়ে দেখা যাক। তারপর তার উত্তরে তার ছাত্র বলছেন, তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। হুম। তো সুস্থ স্বাভাবিকভাবে দিন যাচ্ছে। পৃথিবী অগ্রগতি করছে, সভ্যতার যে আহ, প্রযুক্তি, বিজ্ঞান, এগুলোর অগ্রগতি ঘটছে। পৃথিবী দিব্যি বেঁচে আছে, মানুষজন এমনকি সকলে অমর হয়ে আছে। তো মরার তো কোনো প্রশ্নই উঠছে না। হুম। সেজন্যই তার ছাত্র একটু অবাক হয়ে বলল যে তার মানে, যে তার মানে কি, যে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে, তার মানে কি পৃথিবী তো দিব্যিই বেঁচে আছে, মরার কোনো লক্ষণই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ। তার উত্তরে গণেশ বলছে, মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। হুম। তো পাগলা গণেশ তার উত্তরে তার ছাত্রকে বলছে যে পৃথিবী মরছে, এখন বুঝতে না পারলেও পরে বুঝতে পারবে, পরে টের পাবে। হুম। এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবীর বাঁচবার ওষুধ? হ্যাঁ। তার ছাত্র জিজ্ঞেস করছে আবার যে কবিতা, মানে যে কাগজগুলোতে গণেশ কবিতা লিখছে, সেই কাগজগুলোর উদ্দেশ্যে বলছে তার ছাত্রটি, সেই পুলিশটি, যে এই কাগজগুলো যেগুলো লিখছেন আপনি, এগুলো কি কোনো প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন যেন কোনো বিধান বা নির্দেশ, যেগুলো ঔষধ, ঔষধের নাম লিখে দেন ডক্টররা, যে নির্দেশ করে দেন যে এই ওষুধগুলো কিনতে হবে। তোমরা জানো প্রেসক্রিপশন সম্পর্কে ওয়াকিবহাল নিশ্চয়ই। তো সেজন্য জিজ্ঞেস করছে যে এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবীর বাঁচবার ওষুধ? যে পৃথিবী যে মরে যাচ্ছে, মরছে, তাকে বাঁচানোর জন্য ওষুধ লিখছে কি এই প্রেসক্রিপশন গুলোতে? হুম। সেটা তার শিক্ষককে অর্থাৎ পাগলা গণেশকে জিজ্ঞেস করছে সেই পুলিশটি। তারপর ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। হুম। তো পৃথিবীর বাঁচবার ওষুধ যখন বলেছে, তখন পাগলা গণেশ বলছে যে ঠিক তাই, যে একদমই তাই, যে কতকটা সেরকম। ওগুলো কবিতা। যে সেই কাগজগুলোতে কি লেখা আছে সেটা গণেশ তার ছাত্রটিকে বলল, যেগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। হুম। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? যে কবিতার নাম সে কখনো শোনেনি। হুম। তাই জন্য সে মাথা থেকে হেলমেটটা খুলে মাথাটা চুলকে একটু হতভম্বের মতো বলল, যে একটু অবাক হয়ে খানিক, যে সেটা আবার কি, কখনো শোনেনি এরকম নাম। সেজন্যই সেরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলছে যে কবিতা। তার উত্তরে গণেশ বলছে, হ্যাঁ কবিতা পড়ো। না, যে কবিতা পড়ো জিজ্ঞেস করছে। আহ লোকটা
পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। যে কাগজে গণেশ কবিতা লিখেছে সেই কবিতার একটা কাগজ সেই লোকটার পায়ের কাছে পাক খেয়ে পড়েছিল। হুম। তো লোকটি তার পায়ের কাছে পড়ে থাকা সেই পাক খাওয়া একটা কাগজ কুড়িয়ে নিয়ে নিয়ে আহ কিছুক্ষণ চেয়ে রইল, সেই কবিতাটির দিকে কিছুক্ষণ চেয়ে রইল। গণেশ তাকে জিজ্ঞেস করছে, কিছু বুঝলে? হুম। সে যে ওই হতভম্বের মতো যেমন জিজ্ঞেস করলো যে কবিতা সেটা আবার কি জিনিস, খায় নাকি মাখে নাকি বিজ্ঞানের কোনো অংশ নাকি এরকম, সে জানেই না, কিছুই জানে না কবিতা সম্পর্কে। তো সে কবিতার কাগজটার দিকে সে কিছুক্ষণ তাকিয়েই রইলো। হুম। তো গণেশ বুঝতে পারছে যে হয়তো সে কিছু বুঝতে পারছে না তবু, তাই জন্য আবার জিজ্ঞেস করলো যে কিছু বুঝলে, যে কিছু বুঝতে পারছো কি লেখা আছে বাটে? হ্যাঁ। লোকটা অসহায় ভাবে মাথা নেড়ে বলল, কিছু বুঝতে পারছি না স্যার। হুম। যে লোকটা অসহায় ভাবে যে এতক্ষণ চেষ্টা করলো, হ্যাঁ, কিন্তু কিছু বুঝতে পারছে না, তাই সে মাথা চুলকে বা মাথা নেড়ে বলছে, কিছু বুঝতে পারছি না স্যার, কোনোদিন এ জিনিস পড়িনি। হ্যাঁ। তো সে কবিতায় যে বললাম কবিতা সম্পর্কে সে জানেই না, কবিতা সে পড়েনি কখনো, তার নামই শোনেনি। হুম। তাই জন্য তার শিক্ষক যখন আবার জিজ্ঞেস করছে যে কিছু বুঝতে পেরেছে কিনা, তাই সে অসহায়ের মতো মাথা নেড়ে বললো যে কিছু বুঝতে পারিনি আর কোনোদিন এই জিনিস পড়িনি। হুম। সেটা সে স্বীকার করলো তার স্যারের কাছে। গণেশ তখন তাকে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? 151 বছর। তার ছাত্র উত্তর দিল। অর্থাৎ সেই পুলিশটির, সেই গণেশের সেই ছাত্রটির বয়স 151 বছর। হুম। আহ বাচ্চা ছেলে। তার উত্তরে যখন তার বয়স জানলো তখন আহ গণেশ বলছে যে বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল। হুম। যে যখন গণেশ বললো যে বাচ্চা ছেলে, অর্থাৎ বেশি বয়স হয়নি, কবিতা পড়বে সেই যুগে তুমি জন্মাওনি, এরকম ধরনের কিছু মিন করলো আর কি। তো সেই রকম ভাবে তার ছাত্রটি বলছে যে আগে হ্যাঁ স্যার, যে হ্যাঁ, আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না। যে আমাদের আমলে অর্থাৎ সেই আহ, যে যুগে তার ছাত্রটি জন্মেছে, সেই পুলিশটি আর কি যার কথা বলা হচ্ছে, সে জন্মেছে সেই আমলে বা সেই যুগে এসব কবিতা পড়ানো হয় না, হয়নি। হ্যাঁ। সেখানেও কেবল বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, কবিতার কোনো জায়গা নেই। হুম। শিক্ষা নিকেতন অর্থাৎ যেখানে পড়াশোনা শেখা হয়, হ্যাঁ, যে পাঠ ভবন, যেমন তোমাদের স্কুলও হতে পারে সেই রকম। যে আহ তোমাদেরকে ধরো বলা হলো যে এই কবিতাটি তোমরা পড়েছো বা এই গল্পটি তোমরা পড়েছো, তোমরা ধরো বললে যে না আমাদের স্কুলে এটা পড়ানো হয়নি, বা আমাদের সময় সিলেবাসে এটা ছিল না। ধরো আমাদের কথা বলছি, আমরা যখন তোমাদের মতো ক্লাসে পড়তাম 7-8-এ, এখন তোমাদের সিলেবাস চেঞ্জ করে দিয়েছে, নানান রকমের নতুন নতুন গল্প কবিতা যুক্ত হয়েছে। হুম। কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি তখন এগুলো ছিল না। হ্যাঁ, তখন আমাদের সিলেবাস আলাদা রকম ছিল, অন্যান্য গল্প কবিতা পড়েছি আমরা। তো সেই রকম আহ গণেশ তার ছাত্রকে বলছে যে বাচ্চা ছেলে। হ্যাঁ। তো সেইভাবে তার ছাত্র উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আমাদের আমলে শিক্ষা নিকেতনে সব পড়ানো হতো না। যে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের স্কুলে বা পাঠভবন, যে শিক্ষা নিকেতন যেখানে পড়াশোনা শেখানো হয়, তো সেখানে এসব পড়ানো হতো না। কি সেটা? কবিতা। হ্যাঁ। তো তার ছাত্র আবার বলছে যে শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল, যে তারা যখন পড়াশোনা করেছে তখন কবিতা নেই, তারও আগে, তারও অনেক আগে যারা পড়াশোনা করেছে তখন কবিতা নামে কি যেন একটা ছিল, যে তখন হয়তো কবিতা ছিল কিন্তু আমাদের সময় নেই, এটা সে বলতে চাইলো। কবিতার নামে কি যেন ছিল, হ্যাঁ, যে কবিতা সম্পর্কে সে একদমই জানে না, কবিতা কি জিনিস সেটা তো দূরের কথা,
কবিতার নামটাই সে যেন শোনেনি এরকম ভাব করছে। লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। হুম। লোকটি, কোন লোকটির কথা বলা হচ্ছে এখানে? না, গণেশের সেই ছাত্র, সেই পুলিশটি। তো সেই লোকটি একটু নিরীহ, নিরীহ মানে শান্ত, গোবেচারা টাইপের এবং ভালো মানুষ। হ্যাঁ, তো সেই তার ছাত্রকে একটু শান্ত, একটু ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের স্বরে বলল, হুকুম যে আদেশের স্বরে বলে উঠল যে মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। হুম, আদেশ করেই বলছে। তারপর তারপর লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। হুম, যে সেই কাগজটি, যে কাগজটিতে গণেশের কবিতা লেখা ছিল, সেই কাগজটির দিকে চেয়ে তার স্যারের আদেশ অনুযায়ী সে পড়তে লাগলো জোরে জোরে, কিন্তু থেমে থেমে পড়তে লাগলো। কি ছিল সেই লেখাটিতে, সেই কবিতায়? গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি, ফুলের সুবাস, আধো আধো বোল ছিল, টোলে টোলে হাঁটা ছিল, শিশু ভোলানাথ, শৈশব ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। হুম, তো এই কয়েকটা কথার মধ্যে দিয়ে, কিছু শব্দের মধ্যে দিয়ে গণেশ আগের সেই সুন্দর প্রকৃতিতে ঘেরা আবেগ, হ্যাঁ, সেই রকমের পৃথিবীটাকে তিনি উপস্থাপনা করেছেন এখানে। যে কোন পৃথিবীটা যেমন বর্তমানে, যে দেখো, এবং সেই ১৫৮৯ যে সালের কথা এই গল্পে উল্লেখিত হয়েছে, যে সালের কথা মানে গল্প বর্ণিত করেছেন লেখক এখানে, তো সেখানে কি ছিল? কেবল বিজ্ঞান আর বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা। হুম, যে সবাই বিজ্ঞানী, বৈজ্ঞানিক, নানান রকম জিনিস আবিষ্কার করছে এবং আরো আহ, সমস্ত কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, সব জায়গায় গবেষণাগার। হ্যাঁ, নানান পরীক্ষা নিরীক্ষা চলছে, নানান কিছু আবিষ্কার করছে। তাদের মাথায় কেবল একটা জিনিস ঘোরে, যে আরো কিছু নতুন কিছু আবিষ্কার করা যায় কিনা। হুম, তাদের মধ্যে মায়া, ভালোবাসা, করুণা, আবেগ কিছুই কাজ করে না। প্রকৃতির সৌন্দর্যও তাদের কাছে কেবলমাত্র একটা কার্যকারণ হিসাবে ধরা দেয়। তো সেই যুগে দাঁড়িয়ে গণেশ তার আগের মতো পৃথিবীকে ফেরাতে চায়, তাই তার কবিতায় সেই আগের যে পৃথিবী যেমন ছিল, সবুজে ঘেরা, হুম, প্রকৃতির পুরো সৌন্দর্যও তিনি ফুটিয়ে তুলেছেন কয়েকটা লাইনের মধ্যে দিয়ে। এবং আহ, মানুষের মনের কথা, হ্যাঁ, মানুষের মন কেমন ছিল, মনের দিক থেকে কেমন ছিল, সেগুলোর কথা, তাদের আবেগের কথা যেন ফুটিয়ে তুলেছে তার এই কয়েকটি শব্দের মধ্যে দিয়ে, শব্দ সমষ্টির মধ্যে দিয়ে। তো দেখো কি বলছে, গ্রহটি সবুজ ছিল, যে এই পৃথিবীর কথা বলছে, সবুজ ছিল অর্থাৎ গাছপালা ভরা ছিল যতটা প্রয়োজন। কিন্তু মানে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এতটাই এগিয়ে গেছে যে নানান রকম নানান কিছু আবিষ্কার হচ্ছে, উড়ান যন্ত্র আবিষ্কার হচ্ছে, ফলে গাছপালা তারা বেশি রাখবে বলে তো মনে হয় না। হুম, তো সেই সব গাছ টাছ কেটে নানান রকম গবেষণাগার তৈরি করছে, নানান ফ্যাক্টরি তৈরি করছে, এরকম। তো আগের পৃথিবী সবুজ ছিল সেটা বলছেন, গাঢ় নীল জল, পৃথিবীতে যে জল ছিল, হ্যাঁ, সেই জল ছিল গাঢ় নীল রঙের, স্বচ্ছ, পরিষ্কার। ফিরোজা আকাশ, যে ফিরোজা একটা রং, হুম, যে নীলাভ সবুজ আহ মিশ্রণে একটা যে রং হয়, সেই রংটাকে ফিরোজা রং বলা হয়। তো সেই ফিরোজা আকাশ অর্থাৎ নীল সবুজে মিশানো আকাশ, হুম, কোকিলের ডাক ছিল, অর্থাৎ বসন্তকালে কোকিল ডাকতো, এবং যেটা মানুষের ভালো লাগতো, সেই ভালো লাগা থেকেই না গণেশ এগুলো লিখছে তার কবিতাতে। হুম,
তার ভালো লেগেছিল বলে এই কথাগুলো তার মাথায় এসছে, তার মনে এসছে, সে সেগুলো লিখতে পেরেছে এবং অন্যান্য মানুষদেরকে সেটা জানান দিতে চাইছে। হুম? যে পৃথিবীটা এরকম সুন্দর ছিল, পৃথিবীটা এমন সুন্দর হতেও পারে যদি তোমরা চাও, যদি সবাই চায় পৃথিবীটা এমন আগের মতো সুন্দর হয়ে উঠতে পারে। হুম? তারপর দেখো, প্রজাপতি, ফুলের সুবাস, যে নানান রং বেরঙের ফুল ফুটতো, সেই নানান রকম ফুলের নানান রকম সুগন্ধ ভেসে আসতো, যেগুলো মানুষকে মোহিত করে দিত একেবারে। প্রজাপতির যখন প্রজাপতি ওড়ে, প্রজাপতির মেলা, তখন কি একটা সুন্দর, তাই না, একটা সুন্দর ছোট্ট কীট বা পতঙ্গ বলা যায়। তো একটা সৌন্দর্য রয়েছে এদের মধ্যে। তারপর বলছে, আধো আধো বলছিল, টোলে টোলে হাঁটা ছিল, শিশু ভোলানাথ। তো একটা ছোট্ট বাচ্চাদের কথা এখানে বলছে, কারণ এখন যে ৩৫৮৯ সাল, যে যুগে দাঁড়িয়ে গণেশ তার আগের পৃথিবীটাকে অনুভব করে বা মনে করে, স্মৃতিচারণ করে এবং তার কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে, তো সেই যুগে তার আগের পৃথিবীতে শিশুদের জন্ম ছিল, ছোট ছোট বাচ্চারা জন্মাতো, তারপর সেই বাচ্চাগুলো বড় হতো। কিন্তু এখন গল্পে যে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, সেই ৩৫৮৯ সালে সেখানে কোনো বাচ্চা জন্মায় না, সেখানে যে মানুষগুলো রয়েছে তারা অমর, এবং সেই এককালের মানুষ যারা জন্মেছিল তারাই কেবল বেঁচে আছে এবং তারা বেঁচে থাকবে। এখন তারা অমর, মৃত্যুঞ্জয় টনিক খেয়ে ফেলেছে তারা, কিন্তু নতুন কোনো বাচ্চার জন্মগ্রহণ হচ্ছে না। হ্যাঁ, তো তাই আগে যে পৃথিবীতে বাচ্চারা জন্মাতো, হুম, এবং সেই ছোট বাচ্চাদের তো সবারই ভালো লাগে, তাই না? ছোট বাচ্চা, একটা শিশু, সে জন্মাবে, হ্যাঁ, ফুটফুটে একটা চেহারা, একটা সুন্দর হাসি, এবং সে ধীরে ধীরে তার বড় হওয়া, তার মধ্যেই একটা গোটা পরিবারের আহ 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 প্রাণ হয়ে ওঠে সে, তাই না? গোটা পরিবারের হাসি খুশি আনন্দ সব হয়ে দাঁড়ায় সেই শিশুটি, তাই না? তো সেই একটা বাচ্চার আহ বেড়ে ওঠাকে তিনি বর্ণনা করছেন এখানে। দেখো, আধো আধো বলছিল, অর্থাৎ একটা ছোট বাচ্চা, একটা শিশু যখন ধীরে ধীরে বড় হয়, আধো আধো করে যখন কথা বলতে শেখে, সেই কথা বলছে এখানে গণেশ, যে আধো আধো বলছিল। বল মানে কি? বুলি, অর্থাৎ তার মুখের ভাষা, কথা। তো তারা তখন আস্তে আস্তে কথা বলা শেখে, এবং আমরা যেমন স্পষ্ট কোনো শব্দ উচ্চারণ করতে পারি, সেই ছোট্ট বাচ্চাগুলো যখন ধীরে ধীরে বড় হয়, শিশুগুলি, তারা যখন নতুন নতুন শব্দটা শেখে, তারা কি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে? না, আধো আধো ভাবে বলে, বলার চেষ্টা করে, তাই না? তো সেই আধো আধো বলের কথা বলছে এখানে গণেশ, যে ছোট বাচ্চার বেড়ে ওঠার আহ কথা, হ্যাঁ, কিভাবে সে কথা বলতে শেখে আধো আধো ভাবে। হুম? টোলে টোলে হাঁটা ছিল। তো সেই শিশুটি আহ বা আমরা আমরা কি একেবারে হুট করে হাঁটা শিখে গেছি? নয়। তারা, আমরা ছোট থেকে বড়, বা আমরা চোখের সামনে কোনো শিশুকে ছোট থেকে বড় হতে তো দেখেছি, তাই না? তো কি তারা যখন আস্তে আস্তে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর এক পা দুপা করে হাঁটার চেষ্টা করে, হ্যাঁ? এবং তারপরে যখন একটু একটু পা ফেলে হাঁটতে পারে বা শেখে, একটু টোলে টোলে হাঁটে, তাই না? তারা দেহের ভারসাম্য তারা ধরে রাখতে পারে না, একটু হাঁটে আবার একটু ধপ করে পড়ে যায়, আবার একটু উঠে দাঁড়িয়ে আবার হাঁটে, আবার পড়ে যায়। তো এরকম করতে করতে তারা একেবারে হাঁটা শেখে, তাই না? তো সেই একটা শিশুর হাঁটতে শেখার কথা এখানে বর্ণনা করছে গণেশ, যে টোলে টোলে হাঁটা ছিল, যে একটা শিশু সেই টোলে টোলে হাঁটা থেকেই তারা ভালোভাবে হাঁটা শিখতে পেরেছে। হুম, শিশু ভোলানাথ, সে একটা শিশুর কথা বলছে। শৈশব ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে, যে সেই সমস্ত শৈশব, হুম, সেই মানে ছোট্ট থেকে বড় হওয়া, সেসব জলে ভাসিয়ে কবি যে বৃহৎ হলে, যে এখন যে আহ, মহান হয়ে গেছে, বিশাল প্রকাণ্ড, যে বড় হয়ে গেছে এরকম। হুম, যে
একটা শিশু ছোট থেকে ধীরে ধীরে সে বড় হয়। হুম? তো সেই একটা শিশুর ছোট থেকে বড় হওয়ার কথা এখানে গণেশ বলছে যে আধো আধো বলছিল, টোলে টোলে হাঁটা ছিল। তো একটা শিশুর কথা বলছে, শিশু ভোলানাথ। হুম? তারপর সেই শৈশব ভাসায় জলে, তো সেই শৈশব জলে ভাসিয়ে দিয়ে তারপর এক সময় বড় হয়ে যায়। হ্যাঁ, তো কবি যে বৃহৎ হলেন, অর্থাৎ সে বড় হয়ে যায়, বড় হয়ে গেল, নামিল আঘাত। তো সেই বড় হয়ে যাওয়ার পরে যেন একরকম আঘাত নামলো, পৃথিবীর বুকে হোক কিংবা সেই শিশুগুলির বুক হোক, বা সেই শিশুটি যে বড় হয়েছে তার হোক। হুম? একটা আঘাত নামে, যে আঘাত যেন এখনো চলছে। হুম? তো এখানে গণেশ সেই আঘাত বা যন্ত্রণা বা সেই কষ্ট, সেই মানুষটির যে যে বা যারা শিশু থেকে, ছোট্ট শিশু ভোলানাথ থেকে যে বৃহৎ হলো, বড় হয়ে গেল, বড় মানুষ হয়ে গেল। হুম? তো তাদের একরকম এই যে বিজ্ঞান ও প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, যেখানে যে শুরু থেকেই বলে আসছি যে তাদের মধ্যে কোনো আবেগ কাজ করছে না, তারা প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে পারছে না, সেরকম মন মানসিকতা তাদের আর নেই। তারা প্রকৃতিতে যাই ঘটুক, মানে সুন্দর কিছু ঘটুক, যাই ঘটুক, সেগুলোকে কেবলমাত্র কার্যকারণ হিসাবে ধরছে। হুম? এবং বিজ্ঞানের নানান রকম নতুন নতুন আবিষ্কার করে চলেছে, বিজ্ঞান নিয়েই বোধ হয়ে থাকছে। তো এটা গণেশের কাছে একরকম যন্ত্রণা, এটা গণেশের কাছে প্রত্যেকটি মানুষের জন্য যেন আঘাত নামার সমান। হুম, তাই বলছে। তো গণেশ এখানে সেই আগের পৃথিবীর মতো করে তুলতে চাইছে পৃথিবীটাকে, পৃথিবীটাকে এভাবে বাঁচাতে চাইছে যে পৃথিবীটা আগের মতো হয়ে যাক। এই বিজ্ঞানে ঘেরা, বিজ্ঞানে মোড়া মাথা মানুষের, যেটা তাদেরকে যন্ত্র মানব করে তুলেছে, সেই যন্ত্র মানব থেকে তারা কেবলমাত্র মানব হয়ে যাক, তারা আবার মানুষ হয়ে উঠুক, তারা আবার নতুন করে বাঁচতে শিখুক, পৃথিবীটা বাঁচুক। যে মরতে বসেছে মানবিকতার দিক থেকে, মনের দিক থেকে, সেটার হাত থেকে পৃথিবীটাকে গণেশ রক্ষা করতে চাইছে। হ্যাঁ, এবং এইভাবে সে কবিতার মধ্যে দিয়ে সে এগুলোকে ফুটিয়ে তুলছে যে পৃথিবীর আগের সৌন্দর্য। হ্যাঁ, যে এই যে দেখো আমাদের গ্রহের কথা, অর্থাৎ পৃথিবীটার কথাই বলছে। হুম? পৃথিবীতে যে জল এক্সিস্ট করে, সেই জলের কথা বলছে, সেই জলটাও কত ভালো ছিল, আকাশের কথা বলছে, প্রকৃতির সেই বসন্তকালে কোকিলের ডাকের কথা বলছে, প্রজাপতি, ফুল, ফুলের সুগন্ধের কথা, এছাড়াও শিশুদের কথা বলছে। হ্যাঁ, যে তখন যেমন পৃথিবীটা এরকম এগুলো ছিল বলে পৃথিবীটা সুন্দর ছিল। হুম? তো এখন যেন একটা নতুন করে আঘাত নেমে এসেছে এবং সেটা যেন চলতেই আছে, থামছে না। হ্যাঁ, তাই পৃথিবীটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো সেটার হাত থেকে গণেশ রক্ষা করতে চাইছে পৃথিবীটাকে, যে আর যন্ত্র মানব হয়ে না বাঁচুক পৃথিবীবাসীরা, তারা মনের দিক থেকে বাঁচুক। কেবল বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে জীবন কাটে না। হুম? মানুষ বাঁচে না। এই সাংস্কৃতিক দিক বা এই আবেগ, ভালোবাসা, করুণা, মায়া, এগুলো সবটা নিয়েই মানুষের বেঁচে থাকার একটা একটা রসদ, তাই না? তো সেটাই চাইছে গণেশ এবং তার কবিতার মধ্যে দিয়ে সেগুলোর কথাই সে ফুটিয়ে তুলছে, যাতে লোকজন সেগুলো পড়ে একটু আকর্ষিত হয় লেখাগুলো দেখে, যে তাই পৃথিবীটা এরকম সুন্দর ছিল, বা এরকম সুন্দর হতেও পারে যদি আমরা চাই। হ্যাঁ, তো যাই হোক, তারপর আবার বলছে, থামো, বুঝলে কিছু? যে এই লাইনগুলো, এই কথাগুলো তার ছাত্র পড়ছিল এতক্ষণ। হুম? তো পড়া শেষ হতে না হতে আহ, গণেশ তাকে জিজ্ঞেস করছে যে থামো, বুঝলে কিছু? যে এতক্ষণ তো কেবল পড়ে গেলে, তো কিছু বুঝতে পারলে, সেটা জিজ্ঞেস করছে। লোকটি মাথা নেড়ে বলে, কিছুই বুঝিনি স্যার। যে
গণেশের সেই ছাত্র যে কিনা গণেশের লেখা সেই কবিতা পড়ছে, হ্যাঁ, সে তাকে যখন জিজ্ঞেস করা হয় সে বুঝতে পারলো কিনা, তখন সে মাথা নেড়ে বলছে কিছুই বুঝিনি, যে তাকে ইন্টারেস্ট করেছে বলে সে কেবল পড়ে গেছে। তার অন্তর্নিহিত অর্থ বা কি কি বোঝাতে চাইছে, হুম, গণেশ সেটা সেটা সে বুঝতে পারছে না। তাই সে নির্দ্বিধায় এবং নিঃসংকোচে সে বলে দিল যে কিছুই বুঝিনি। তারপর পরের পাতা। তার উত্তরে গণেশ বলে, একটুও না? যে একটুও বুঝতে পারোনি? লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে একসময় আমিও টলে টলে হাঁটতে শিখেছিলাম। হুম। তো এতগুলো লাইনের মধ্যে দিয়ে আহ গণেশ যখন জিজ্ঞেস করলো যে কিছু বুঝতে পারলো কিনা, একটুও বুঝতে পারলো কিনা, তখন লোকটা মাথা নেড়ে বলল যে কিছু বুঝতে পারিনি, শুধু মনে পড়ছে এক সময় আমিও টলে টলে হাঁটতে শিখেছিলাম। সে তার শৈশবের কথা একটু একটু মনে পড়ছে। হুম। গণেশ হতাশ হলো যে সে একটু যে পানি মেঘে মানে এরকম একটা ফিল, যে ধুর বাবা সে কিছুই বুঝতে পারলো না এতগুলো লেখার মধ্যে। তারপর বলছে, দেখো, কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বুঝবার মতো নয়। যে এই যে একটা প্রকৃতির বর্ণনা করেছে, গ্রহের কথা বলেছে, আহ প্রকৃতির এবং একটা শিশুর বর্ণনা করেছে, এতে তো বোঝা যাচ্ছে, কিন্তু সে কিছুই বুঝতে পারেনি কেবল তার শৈশব ছাড়া। হুম। তো সেই জন্য সে একটু হতাশ হলো গণেশ। তাই বলছে যে কবিতা তার ভালো হয়নি ঠিকই, যে আমার কবিতা অতটাও ভালো হয়নি, কিন্তু না বুঝবার মতো নয়, পড়লে মানে বুঝতে পারবে এরকম। তো যাই হোক, লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল, যেন একটু ভয়ে ভয়েই। হ্যাঁ, সেই লোকটা গণেশকে অভিবাদন করলো, যে আবার সেরকম সশ্রদ্ধ ভাবে অভিবাদন করে চলে গেল, একটু ভয়ে ভয়েই যেন চলে গেল। হুম। পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ। পরের দিন সকাল হলো, আবার সে রোজকার মতো অর্থাৎ প্রত্যেক দিনের মতো আজকেও আবার কবিতা লিখতে বসেছে। এমন সময় একটা বড় সড়ো পিঁপে এসে সামনে নামলো, যে তার ডেরার সামনে একটা বড় সড়ো পিঁপে এসে নামলো। স্যার! গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি, সঙ্গে দুই মহিলা। হুম। আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম। আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে, এরা দুজনেই কবিতা শুনতে চায়। তো গণেশ তাকিয়ে দেখলো, যখন স্যার বলে ডাকতে গণেশ তাকিয়ে দেখে যে সেই লোকটি যে আগের দিন এসেছিল, সেই লোকটি এসেছে এবং তার সঙ্গে দুই মহিলা এসেছে। হুম। একজন তার স্ত্রী আর একজন তার মা। তাই বলছে যে আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম। হুম। লোকটি আবার বলছে যে আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে। তো সেই লোকটি বাড়িতে গিয়ে গল্প করেছে তার মায়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে। তো দেখো, ছেলেটি বা মানে লোকটির যতটা বয়স, তার থেকে তার মায়ের বেশি বয়স হওয়ার কথা, তাই না? তো তার আমলে অর্থাৎ লোকটির আমলে কবিতা তাদের শিক্ষা নিকেতনে নাই পড়াক, কিন্তু তার মায়ের আমলে তো থাকবেই, তাই না? কবিতা সম্পর্কে একটু আধটু জানা থাকবে। তো সেই জন্য সেই লোকটি গণেশকে বলছে যে আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে। এরা দুজনেই কবিতা শুনতে চায়। কাদের কথা বলছে এখানে লোকটি? না, সে লোকটির মা আর লোকটির স্ত্রীর কথা বলা হচ্ছে, যে তার মা আর স্ত্রী দুজনেই কবিতা শুনতে চায়। হুম। গণেশ অবাক এবং খুশি দুইই হলো, যে সে অবাক হয়ে গেল এই জন্য যে সত্যি লোকটির মানে মন ছুঁয়েছে, বা সে আগ্রহ দেখিয়েছে কবিতার ব্যাপারে, এবং সে আগ্রহী হয়েছে বলেই তার বাড়িতে গিয়ে গল্প করেছে এবং তার মা এবং স্ত্রীকে নিয়ে এসেছে। হুম। সে অবাক হলো এবং খুশিও হলো যে যাক, কেউ তো তাহলে তার কবিতা পড়ে আগ্রহী হয়েছে। হ্যাঁ। তো সেজন্য সে অবাক এবং খুশি দুইই হলো। তবে কবিতা শুনিয়েই ছাড়লো না, গান শোনালো, ছবি দেখালো। হ্যাঁ, যে গণেশ যেন একটা সুযোগ পেয়েছে এবার, যে শুধু তারা কবিতা শুনতে চেয়েছিল, কিন্তু
গণেশ তাদেরকে শুধু কবিতা শুনিয়েই ছাড়লো না, যে শুধু কবিতা শুনিয়ে ছেড়ে দেবে তা নয়, সে আরো তার গান শোনালো, তার আঁকা ছবি দেখালো। হুম। তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইলো, তিনজন একেবারে মুগ্ধ হয়ে সেগুলো শুনছিল, দেখছিল। হ্যাঁ, মন্ত্রমুগ্ধ হয়েই তারা বসে থাকলো এবং দেখছিল। কিছু বুঝতে পারছো তোমরা? গণেশ তাদেরকে জিজ্ঞেস করে তারা কিছু বুঝতে পারছে কিনা, এই কবিতা শুনছে, ছবি দেখছে, গান শুনছে, তো তারা কিছু বুঝতে পারছে কিনা গণেশ জিজ্ঞেস করছে। তিনজনেই মাথা নেড়ে জানালো, না, তিনজনে কেউই বুঝতে পারছে না। হুম। লোকটা বিনীতভাবেই বলল, না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। সেই লোকটি, যে গণেশের ছাত্র, হুম, সে বিনীতভাবেই বলল, অর্থাৎ নম্র বা সংযত ভাবেই বলল যে আমি বুঝতে পারছি না ঠিকই, কিন্তু আমার মধ্যে কি যেন একটা হচ্ছে, অর্থাৎ কোনো একটা আবেগের সঞ্চার ঘটছে। হ্যাঁ, সেটা ভালো লাগার হোক বা যাই হোক, তার মধ্যে একটা কিছু সঞ্চার ঘটছে, সেটা সে নির্দ্বিধায় স্বীকার করছে। হ্যাঁ, গণেশকে, গণেশ তাকে জিজ্ঞেস করলো যে কি হচ্ছে। তার উত্তরে আহ, তার ছাত্র অর্থাৎ সেই লোকটি বলছে, ঠিক বোঝাতে পারবো না। হুম, যে তার গণেশের এই যে এতদিনের তার প্রচেষ্টা, ছবি আঁকা, কবিতা লেখা, গান করা, এগুলো যেন একটু একটু সার্থক হতে চলেছে, তার চেষ্টা যেন সফল হতে চলেছে। হ্যাঁ, তো তার ফলে দেখা যায় যে গণেশের প্রচেষ্টা সার্থক হতে চলেছে মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, তারপর দেখো পরদিন লোকটা ফের এলো, অর্থাৎ পরের দিন সেই লোকটি আবার এলো, সঙ্গে আরো চারজন পুলিশম্যান। সে আগের দিন তো আসলো তার মা এবং স্ত্রীকে নিয়ে, এবং পরের দিন সে আবার এসছে, তার সঙ্গে এবার চারজন পুলিশম্যান এসছে, আরো চারটে পুলিশকে সে নিয়ে এসছে। তারপর, এরা স্যার আমার সহকর্মী, সে ইন্ট্রোডিউস করাচ্ছে, মানে তার গণেশের সঙ্গে আহ, তার যে সহকর্মীদেরকে নিয়ে এসছে তাদের সঙ্গে পরিচয় করাচ্ছে। সহকর্মী অর্থাৎ একসঙ্গে কাজ করে যারা, তাদেরকে সহকর্মী বলা হয়। একই পেশায় কাজে নিযুক্ত যে ব্যক্তি, তাকে সহকর্মী বলে। তো তারা যে তার সহকর্মী সেটা পরিচয় করাচ্ছে আর কি, যে এরা স্যার আমার সহকর্মী। তারপর দেখো, কবিতা, গান, ছবির ব্যাপারটা বুঝতে চায়। তো সেই লোকটি, তার তার গণেশের ছাত্র, সে কতটা আগ্রহী হয়েছে এবং তার মন কেড়েছে বলেই সে যেমন বাড়িতে গিয়েও গল্প করেছে, এই ব্যাপার নিয়ে ডিসকাস করেছে, তেমনি তার সহকর্মীদের সঙ্গেও এই কথা নিয়ে আলোচনা করেছে। গান, ছবি যতটা সে দেখে গেছে তাদেরকে গিয়ে বলেছে, এবং তারাও আগ্রহী হয়েছে, উৎসাহিত হয়েছে যে দেখার জন্য, শোনার জন্য। তাই এসে বলছে যে কবিতা, গান, ছবির ব্যাপারটা বুঝতে চায়। হুম। গণেশ খুব খুশি, গণেশ খুব খুশি হয়ে যায় যে তাই, মানে সে আসলো, তার মা স্ত্রীকে আনলো, আবার চারজন পুলিশম্যানকে আনলো। হ্যাঁ, এসে খুব খুশি হয়ে গেছে। বসো বসো। আহ, পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো। হ্যাঁ, গান শুনলো, ছবি দেখলো, কবিতা শুনলো। তো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা, গান শুনলো এবং ছবি দেখলো। হুম, 2 ঘন্টা ধরে। কেউ ঠাট্টা বিদ্রূপ করলো না, গম্ভীর হয়ে রইলো। তারা যারা ছিল, হ্যাঁ, তারা সকলে কেউ ঠাট্টা বিদ্রূপ করেনি, যে ব্যঙ্গ করেনি, মস্করা করেনি, ঠাট্টা করেনি। তারা গম্ভীর হয়ে রইলো, চুপচাপ সেগুলো শুধু শুনলো, দেখলো, চুপ করে রইলো। পরদিন লোকটা এলো না, কিন্তু জনা দশেক লোক এলো। পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে। পরদিন সেই লোকটি, অর্থাৎ গণেশের সেই ছাত্র, সে কিন্তু এলো না, কিন্তু জনা দশেক লোক এলো, 10 জন মতো অন্য লোক এলো। তার মধ্যে পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে, প্রযুক্তিবিদ, টেকনিশিয়ান বলা হয়।
দিন আরো কিছু লোক বাড়লো। হ্যাঁ, তো দেখো, একটা লোক থেকে যে একজন আগ্রহী হয়েছিল এবং তার থেকে ধীরে 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 বাড়ছে, জনসংখ্যা বাড়তে থাকছে। তার ছবি আঁকা, কবিতা, গান, এসব সাংস্কৃতিক কাজের দিকে তাদের আগ্রহ বাড়ছে। হ্যাঁ, যে প্রথমে লোকটি আসলো তার সঙ্গে তার মা স্ত্রীকে নিয়ে আসলো, পরদিন তার চারজন সহকর্মীকে নিয়ে আসলো। এবং তারা গিয়ে হয়তো আরো তাদের বাড়িতে গিয়ে আলোচনা করেছে তার পরিবারের সঙ্গে। এই করতে করতে এই দিকটা ছড়িয়ে পড়ে। তো পরের দিন সেই লোকটি আসেনি, কিন্তু আরো অন্য 10 জন এসছে। সেই 10 জন এমনি সাধারণ নয়, যে তাদের মধ্যে পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, প্রযুক্তিবিদ আছে। হ্যাঁ, তারপরে দেখো পরের দিন আরো কিছু লোক বাড়লো। সেই 10 জন আসলো, তারপর সেই 10 জনের বেশি লোক আসলো। হ্যাঁ, পরের দিন আরো আরো, যে এইভাবে ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকলো। সেই সবের প্রতি আগ্রহ আরো পৃথিবীবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেসব সম্পর্কে আরো মানুষজন অবগত হচ্ছে, জানতে পারছে এবং তাদের ভালো লাগছে। হুম 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। যে এই করতে করতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবও গণেশের ডেরায় চলে আসছে। রাষ্ট্রপুঞ্জ যেটা আন্তঃসরকারি একটা সংস্থা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সেই সংগঠনের প্রধান, যিনি তাকে মহাসচিব বলা হয়। তো সেই মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। অর্থাৎ সেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিবও গণেশের কাছে চলে আসলো সেই খবর পেয়ে। এসে বলছে, এ আপনি কি কাণ্ড করছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। হুম তো সেই মহাসচিব সে কিনা গণেশকে ধমকাতে এসছে। হ্যাঁ, তাদের কাছে এই এই কাজটা অন্যায়ের। হ্যাঁ, তো সেটার বিরোধিতা করতে এসেছে সেই মহাসচিব। এসে তাকে বলছেন যে এটা কোনো খারাপ কাজ হচ্ছে, সেই রকম করে বলছে যে পৃথিবী উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, এবং কি কাজ করে উচ্ছন্নে যাচ্ছে না, লোকে গান গাইছে, কবিতা মক্ষ করছে। মক্ষ মানে রপ্ত বা আয়ত্ত, যে আবৃত্তি করে, যেরকম বারবার বলে বলে আবৃত্তি করে, তো তার জন্য যে রপ্ত করে। হ্যাঁ, তো সেটাকেই বলছে মক্ষ। যে লোকজন কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। হুম, তো এর জন্য পৃথিবীটা উচ্ছন্নে যাচ্ছে। মহাসচিবের কাছে যে আগে যেমন ছিল বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়েই এগোচ্ছিল, মানুষ কেবল সেগুলো নিয়েই বোধ হয়েছিল, নানান রকম আবিষ্কার করছিল, হুম, নানান পরীক্ষা নিরীক্ষা চলছিল, তো সেগুলোই চললে বরং পৃথিবীটা আরো উন্নতি হতো পৃথিবীর। কিন্তু এখন লোকজন উম, গান গাইছে, ছবি আঁকছে। হ্যাঁ, তো তার ফলে পৃথিবীটা একবারে উচ্ছন্নে যাচ্ছে। হুম, তো এটা একবারে অন্যায়ের। সেটার বিরোধিতা করতে এসছে সেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। হুম, তারপর দেখো, গণেশ হো হো করে হেসে উঠে বলল, যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। অর্থাৎ গণেশ এবার একটু শান্তি পেল, তার যন্ত্রণা থেকে সে মুক্তি পেল। তার এতদিন যে তার মনে যে আঘাত, পৃথিবীতে যে আঘাত নেমেছে বলে তার মনে হচ্ছিল, সেই আঘাত থেকে পৃথিবীটা যেন রক্ষা পেল, সেই যন্ত্রণাটা মুছে গেল। গণেশ মহাসচিবের কথা শুনে সে বুঝতে পারে যে পৃথিবীবাসীদের মনে একটু একটু করে আবেগ সঞ্চার হচ্ছে। তাদের মধ্যে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি আবেগ কাজ করছে। সৌন্দর্যের প্রতি তাদের মন আকৃষ্ট হচ্ছে, যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলোকে তারা কেবল কার্যকারণ হিসাবে দেখছিল, সেসবের সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো তারা অনুভব করতে পারছে, শিখছে। হুম, তারা সাংস্কৃতিক দিক থেকেও তারা চর্চা করছে সাংস্কৃতিক কাজগুলো, গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, ছবি আঁকছে, এই সমস্ত কাজ তারা করছে। এবং এটাই তো গণেশ চেয়েছিল, তাই না? যে পৃথিবীটা আবার এরকম হয়ে যাক, শুধুমাত্র যন্ত্র মানব না হয়ে উঠুক, তারা আহ মনের দিক থেকে বাঁচুক, গোটা পৃথিবীটা বাঁচুক মনের দিক থেকে। হ্যাঁ, যন্ত্রের দিক থেকে নয়, তারা যন্ত্র মানব না হয়ে উঠুক ধীরে ধীরে। তো
সেটা তার কার্যসিদ্ধি হলো, যে গণেশের এত দিনের প্রচেষ্টা, এত শুরুতে তাকে তোমরা গল্পে দেখেছো শুরুতে যে কতজন ব্যঙ্গ করেছে, কটু কথা বলেছে, তো সে সমস্ত আজকে তার সার্থক হলো। হ্যাঁ, যে দুনিয়াটা বেঁচে গেল বা দুনিয়াটা বেঁচে যাবে, আগের মতো পৃথিবীটা বাঁচবে, মন খুলে প্রাণ খুলে বাঁচবে। তো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পের আলোচনার আজ শেষ পর্ব। তো আশা করছি তোমরা গল্পটি বুঝতে পেরেছো, এবং যদিও বা কোনো শব্দার্থ বা কোনো লাইনের তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থ তোমরা বুঝতে না পারো, আমাকে অবশ্যই জানিও, আমি আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। কেমন? ধন্যবাদ।